হয়েছে, একটু নিজেরা সেলফ স্টাডি করো ধীরে ধীরে। আমাকে বলো তো যে গতদিন যে রেনাল ফাংশন টেস্ট হলো, লেকচার হলো, ওটা কি টিউটোরিয়ালে তোমরা আইটেম মানে অ্যাসেসমেন্ট দিয়েছো? না ম্যাডাম, টিউটোরিয়াল হয়নি তো ম্যাডাম ওইটার। আচ্ছা, আজকে ক্লাসটা মানে আমি আগে ইয়ারগুলোতে একদিনেই শেষ করতাম, সো তোমাদেরও চেষ্টা করবো একদিনেই শেষ করতে, কাজেই একটু ওইভাবে মাইন্ড সেট আপ নিয়ে বসো, আর সামনে একটু কাগজ কলম রাখলে ভালো হয়। এতদিনে নিশ্চয়ই তোমরা যারা আগে যেটা ছিল ইনিশিয়ালি যে হোস্টেলে বই খাতাপত্র ছিল, হুট করে চলে গেছো বাসায়, বই খাতাপত্র নিতে পারো নাই, এখন নিশ্চয়ই সেই প্রবলেমটা সলভ হয়েছে নাকি? এখন তো যার যার কাছে বই খাতা আছে। জি ম্যাম। হ্যাঁ, তাহলে তো আর ওই প্রবলেম নাই, একটু বই মানে খাতা আর কলম নিয়ে একটু বসো, কোনো কিছু লিখতে হলে একটু লিখে নিও। ফাইভ মিনিটস ওভার হয়েছে, এখন তোমাদের পার্টিসিপেন্টস হচ্ছে 37 জন। আচ্ছা, 50 জন হলে আমি ধীরে ধীরে শুরু করব। কেমন হয় পার্সেন্টেজ এখন? 100+ হয়? কেউ রেসপন্স করো। জি ম্যাম। Yes, madam. 120s. আচ্ছা, আমরা আজকে যেটা আমাদের টপিক সেটা হচ্ছে বেসিক্যালি থাইরয়েড ফাংশন টেস্ট। বিফোর দ্যাট ফিজিওলজিতে বলো তো একটু, ফিজিওলজিতে কি হরমোন পড়ানো হয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, পড়ানো হয়েছে, তার থাইরয়েড হরমোন পড়ানো হয়েছে। ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে সিনথেসিস অফ থাইরয়েড হরমোন নিশ্চয়ই ওখানে পড়ানো হয়ে গেছে, তাই তো? ইয়েস ম্যাম। আচ্ছা, ভেরি গুড। তাহলে তোমাদের এবার আমার একটু পড়াতে সুবিধা হবে। প্রতিবার যেটা হয় যে আমরা আগে একটু শুরু করে ফেলি, ফিজিওলজিতে হরমোনটা তখনও পড়ানো হয় না, যার জন্য অনেক সমস্যা হয়। তাহলে আমি আজকে বেশ কিছু স্লাইড একটু স্কিপ করতে পারবো। তো এই জন্য আমি হেডলাইনটা দিয়েছিলাম যে বায়োকেমিক্যাল অ্যাসপেক্ট অফ থাইরয়েড হরমোন অ্যান্ড থাইরয়েড ফাংশন টেস্ট। যেহেতু ফিজিওলজিতেও প্রতিবার মানে পরে পড়ানো হয়, সেই জন্য আমাকে একটু আবার বায়োকেমিক্যাল অ্যাসপেক্টে একটু মানে করতে হয়, পড়াতে হয়, তারপরে থাইরয়েড ফাংশন টেস্টে যেতে হয়। তো দেখি আমি শুরু করি। আচ্ছা, হরমোনটা তোমরা জানো, জাস্ট এক কথা আমি বলি যে হরমোন হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার, যেটা প্রডিউসড ইন ওয়ান পার্ট অফ দি বডি হ্যাভ অ্যান ইফেক্ট অন অ্যানাদার পার্ট অফ দি বডি। ঠিক আছে, এটা হচ্ছে কি হরমোন, অ্যান্ড এটা এই যে অ্যানাদার পার্ট অফ বডিতে যাবে, সেটা কিভাবে যাবে? ভায়া ব্লাড। এটা হচ্ছে একটা মানে ডিস্টেন্স, একটা টিস্যু যেখান থেকে হরমোনটা, এন্ডোক্রাইন সেল বলে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সেখান থেকে হরমোনটা সিক্রেট হয়, এবং এটা কাজ করবে হচ্ছে একটা ডিস্টেন্স পার্টে, একটা টার্গেট অর্গানে, এবং বাট এখান থেকে এই হরমোনটা কিভাবে এখানে আসবে? ভায়া ব্লাড। কারণ হচ্ছে যে এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা হচ্ছে ডাকলেস,
কোনো পাথওয়ে নাই এখান থেকে সরাসরি এখান থেকে এখানে কানেক্টেড হবে, এরকম কোনো পাথওয়ে নাই। সো এটা ব্লাড দিয়ে এটা ক্যারি হবে। তো ডেফিনিশন অফ হরমোন আমরা এভাবেই বলি যে কেমিক্যাল সাবস্টেন্স যেটা প্রডিউসড হবে একটা টার্গেট সেল থেকে, মানে একটা পার্টিকুলার এন্ডোক্রাইন সেল থেকে, এবং সেটা ডিস্টেন্স কোনো জায়গায় টার্গেট অর্গানে যে কাজ করবে ভায়া ব্লাড। হরমোনের ক্লাসিফিকেশনও তোমরা জানো, যে কেমিক্যাল ক্লাসিফিকেশনটা আমি একটু মানে দু কথায় বলবো। যে কেমিক্যাল ক্লাসিফিকেশন, হরমোনের অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে যে কেমিক্যাল ক্লাসিফিকেশন যেটা বায়োকেমিস্ট্রি যেহেতু আমরা পড়ছি, সো আমি কেমিক্যাল ক্লাসিফিকেশনটাকে চুজ করেছি। সেই কেমিক্যাল ক্লাসিফিকেশনের উপর ডিপেন্ড করে হরমোনটা হচ্ছে 3 ধরনের হয়। একটা হচ্ছে প্রোটিন অ্যান্ড পলিপেপটাইড ইন নেচার, আর একটা হচ্ছে গিয়ে স্টেরয়েড ইন নেচার, আর একটা হচ্ছে ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন অথবা অ্যামাইন ইন নেচার। তো প্রোটিন অ্যান্ড পলিপেপটাইডের মধ্যে আমরা যে হরমোনগুলো জানি, যে অ্যান্টিরিয়র পিটুইটারি হরমোন এবং পোস্টেরিয়র পিটুইটারি হরমোন যেগুলো আছে সেগুলো প্রোটিন অ্যান্ড পলিপেপটাইড ইন নেচার। দেন ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন, আমরা ডায়াবেটিস পড়ার সময় পড়েছি যে ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন, কিংবা আমাদের এই কার্ডেই মনে হয় ডায়াবেটিস আছে, তখন আমরা ইনসুলিন সম্পর্কে জানবো, এবং তোমরা ফিজিওলজিতেও জেনেছো ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন দোজ আর প্রোটিন আর পলিপেপটাইড। আরও যদি আমি মানে পার্টিকুলারলি স্পেসিফাই করে বলি তাহলে পলিপেপটাইড ইন নেচার, দেন প্যারাথাইরয়েড হরমোন ও পলিপেপটাইড ইন নেচার, অ্যান্ড লাস্ট যেটা আরেকটা দিয়েছি ক্যালসিটোনিন। ক্যালসিটোনিনটা হচ্ছে আমরা থাইরয়েড হরমোন যখন পড়বো, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে থাইরয়েড হরমোনের মধ্যে T3 T4 আছে এবং তার সাথে ক্যালসিটোনিনও আছে। সো আমরা ক্যালসিটোনিন সম্পর্কে একটু জানবো সেক্ষেত্রে। তাহলে ক্যালসিটোনিনটা হচ্ছে গিয়ে কেমিক্যালি প্রোটিন ইন নেচার। দেন স্টেরয়েড হরমোন সম্পর্কে আমাদের মানে এই টপিকে কিছু জানার নাই, এটা মানে সেই বাট যেহেতু কেমিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আসছে সেই জন্য আমি বলেছি স্টেরয়েডের মধ্যে যা কিছু অ্যাড্রিনাল কর্টিক্যাল হরমোন, ওভারিস টেস্টিকুলার থেকে যেটা আসে সেগুলো হচ্ছে গিয়ে স্টেরয়েড হরমোন, অ্যান্ড প্লাসেন্টা থেকেও আসে ইস্ট্রোজেন প্রজেস্টেরন এগুলো। আর ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন, অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন থেকে যে হরমোনগুলো আসে দ্যাট ইজ অ্যামাইন ইন নেচার, সেটাকে আমরা সেই হেডলাইনে আন্ডারে আমাদের আজকে যে টপিক সেটা আমরা পড়বো যে থাইরয়েড হরমোন, দ্যাট ইজ থাইরোক্সিন অ্যান্ড ট্রাইয়োডোথাইরোনিন। আর অন্য যেগুলো আছে অ্যাড্রিনাল মেডুলারি হরমোন, ডোপামিন হচ্ছে প্রোল্যাকটিন ইনহিবিটরি ফ্যাক্টর থাকে এর মধ্যে। তো আমরা মেইনলি আমাদের যেটা টার্গেট থাইরয়েড হরমোন, দ্যাট ইজ থাইরোক্সিন অ্যান্ড ট্রাইয়োডোথাইরোনিন। তাহলে এই স্লাইড থেকে আমরা যেটা পেলাম যে আমাদের আজকে যে পড়ার দুটো হরমোন সেটা হচ্ছে থাইরয়েড হরমোনের মধ্যে থাইরোক্সিন অ্যান্ড ট্রাইয়োডোথাইরোনিন অ্যান্ড ক্যালসিটোনিন, সেই হরমোনগুলোর নেচার সম্পর্কে আমরা জানতে পারলাম যে থাইরোক্সিন অ্যান্ড ট্রাইয়োডোথাইরোনিন যেগুলো হচ্ছে কি অ্যামাইন ইন নেচার। অ্যামাইন বলতে এটা অ্যামাইনো অ্যাসিড থেকে ডিরাইভড হবে। কোন অ্যামাইনো অ্যাসিড থেকে ডিরাইভ হবে? টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড থেকে ডিরাইভ হবে। আর আরেকটা যেটা আছে থাইরয়েড হরমোন সেটা হচ্ছে ক্যালসিটোনিন, সেটার নেচার কি? কেমিক্যাল নেচার পলিপেপটাইড, প্রোটিন আর পলিপেপটাইড ইন নেচার। এটা এই পড়লাম আমরা এই দুটো জিনিস, এই দুটো থেকে এমসিকিউ আসতে পারে। এখানে অ্যামাইন হরমোনের আমরা দেখিয়েছি। অ্যামাইন হরমোন আর ডিরাইভ ফ্রম অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন। এটা হচ্ছে থাইরোক্সিনের একটা স্ট্রাকচার, আমি পরের এটাতে ব্যাখ্যাতে যাব। এটা হচ্ছে ট্রাইয়োডোথাইরোনিন। আর এইখানে আছে সব হচ্ছে যেটা বলেছিলাম এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন অ্যান্ড ডোপামিন। এটা নিয়ে আমার কোনো এই মুহূর্তে হেডেক নাই। আমার হেডেক হচ্ছে এই দুটো নিয়ে, এই দুটো আমরা বিস্তারিত জানব। থাইরয়েড হরমোন যেটা অ্যামাইন ইন নেচার, সেটা কোথা থেকে আসবে? সেটা আসবে হচ্ছে গিয়ে আমাদের, যদি তোমরা অ্যানাটমি চিন্তা করো যে হাইপোথ্যালামাস, সেখান থেকে অ্যান্টেরিয়র পিটুইটারি, সেখান থেকে থাইরয়েড, থাইরয়েড থেকে হচ্ছে গিয়ে হরমোনগুলো সিক্রেট হবে। কিভাবে? হাইপোথ্যালামাস থেকে থাইরয়েড রিলিজিং হরমোন সেটা সিক্রেট হবে। এই থাইরয়েড রিলিজিং হরমোনটা স্টিমুলেট করবে অ্যান্টেরিয়র পিটুইটারিকে, অ্যান্টেরিয়র পিটুইটারি তখন সিক্রেট করবে TSH, দ্যাট ইজ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তখন একটা পজিটিভ ইম্পালস দেবে টু দ্য থাইরয়েড তখন থাইরয়েডের ফলিকুলার সেল থেকে তখন সিক্রেট হবে হচ্ছে গিয়ে তোমার T3 এবং T4। এবং এই T3 T4টা কি করবে? T3 T4 তখন যখন সিক্রেট হচ্ছে, এটা তো আনলিমিটেড সিক্রেট হতে পারবে না, যতটুকু বডিতে
দরকার ততটুকু সিক্রেট হয়ে যাওয়ার পরে ও তখন একটা নেগেটিভ ফিডব্যাক ইম্পালস দেবে টু অ্যান্টেরিয়র পিটুইটারি অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য হাইপোথ্যালামাস। তখন হাইপোথ্যালামাস থেকে নেগেটিভ ইম্পালস পাওয়ার পরে ও থাইরয়েড রিলিজিং হরমোন সিক্রেট করা বন্ধ করবে। থাইরয়েড রিলিজিং হরমোন সিক্রেট হওয়া বন্ধ হয়ে গেলে তখন টিএইচএইচ সিক্রেশনও বন্ধ হয়ে যাবে। টিএইচএইচ সিক্রেশন বন্ধ হলে থাইরয়েড আর কোনো স্টিমুলাস পাবে না, তখন T3 T4 লেভেলটা আবার নর্মাল হয়ে যাবে। তো এইভাবেই হচ্ছে কি রেগুলেশন হয় T3 এবং T4 হরমোন সিক্রেশন। এখানে কিন্তু তোমার দেখো এখানে কিন্তু দুই জায়গাতেই নেগেটিভ ফিডব্যাক যায়, অ্যান্টেরিয়র পিটুইটারিতেও যায়, হাইপোথ্যালামাসেও যায়। সো রেগুলেটরি বডি একদম হায়ার অথরিটি হাইপোথ্যালামাস হলেও অ্যান্টেরিয়র পিটুইটারিরও কিছু রেগুলেটরি ইফেক্ট আছে। এটা তোমরা যেহেতু ফিজিওলজিতে পড়েছো, আমি আর ডিটেলস যাব না। থাইরোগ্লোবিউলিন সম্পর্কে, থাইরোগ্লোবিউলিন একটা অনেক বেশি মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে। থাইরোগ্লোবিউলিন আসলে বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে প্রোটিন ইন নেচার, বাট এটার মধ্যে আবার কিছুটা কার্বোহাইড্রেটও থাকে। সেটা কোথায় থাকে? থাইরোগ্লোবিউলিন এই যে কলয়েড থাকে, ফলিকুলার সেল থাকে থাইরয়েডে, এই থাইরয়েড ফলিকুলার মধ্যে থাকবে হচ্ছে থাইরোগ্লোবিউলিন অ্যাজ ওয়েল অ্যাজ। থাইরোগ্লোবিউলিনটা কিভাবে তৈরি হয় যদি আমি বলি যে এটা হচ্ছে আয়োডিনেটেড গ্লাইকোপ্রোটিন, and it consists of two monomer chain of tyrosine 67 করে টাইরোসিন রেসিডিউ থেকে দুইটা চেইন দিয়ে থাইরোগ্লোবিউলিন তৈরি হবে। এবং থাইরোগ্লোবিউলিন তৈরি হওয়ার জন্য যে কাজটা হয় আমি পরের স্লাইডে একটু দেখাবো। এই থাইরোগ্লোবিউলিন যেটা হচ্ছে কি প্রোটিন মেড বাই দ্য সেল ইন দ্য থাইরয়েড অ্যান্ড ইজ দ্য মেজর প্রোটিন কম্পোনেন্ট অফ দ্য কলয়েড ইন দ্য থাইরয়েড ফলিকুলার লুমেন। এবং বললাম কি এটার কেমিস্ট্রি কি, এটা হচ্ছে আয়োডিনেটেড গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন বলেছি, তার মানে হচ্ছে কি এর মধ্যে কার্বোহাইড্রেট পোর্শনও থাকবে। আমি ফাংশনটা পরে আসছি, আগে এর থাইরোগ্লোবিউলিনটা কিভাবে তোমার সিনথেসিস হচ্ছে সেটা একটু বলি। থাইরোগ্লোবিউলিনটা কি হয়? সিনথেসাইজড ইন দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রথমে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাইরোগ্লোবিউলিন জিন থাকে, সেখান থেকে এটা অ্যাক্টিভেটেড হয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে মানে একটা সিগন্যাল দেবে, দিলে এখানে পলিপেপটাইড চেইন তৈরি হবে। ওই যে বললাম পলিপেপটাইড চেইন কি দিয়ে তৈরি হবে? টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের একটার পর একটা পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হয়ে এখানে হচ্ছে গিয়ে তোমার থাইরোগ্লোবিউলিন এর প্রিলিমিনারি স্টেজটা এখানে হয়। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এটা যাবে হচ্ছে গিয়ে গোলজি অ্যাপারেটাসে, গোলজি বডিতে। গোলজি বডিতে কি হবে? গোলজি বডিতে এখানে হচ্ছে কি মডিফাই হবে। কিভাবে মডিফাই হবে? এটার সাথে হচ্ছে কি কিছু কার্বোহাইড্রেট চেইন যুক্ত হবে, যেটাকে আমরা বলেছি হলো গ্লাইকোসাইলেশন। তোমরা এর আগের কার্ডে মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনেটিক্সে প্রোটিন সিনথেসিসের পরে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয়, সেখানে আমরা অনেকগুলো কোভ্যালেন্ট মডিফিকেশনের মধ্যে একটা মডিফিকেশন ছিল গ্লাইকোসাইলেশন, ছিল কি মনে পড়ে? জি ম্যাডাম। Yes, ma'am. আচ্ছা, জি ম্যাডাম। সেই জিনিসটা এখানে হয়, সেই গ্লাইকোসাইলেশনটা এখানে হবে। এইখান থেকে টাইরোসিন পলিপেপটাইড চেইন তৈরি করলো, করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এটা সেক্রেটরি ভেসিকল দিয়ে এটা গলজি অ্যাপারেটাসে গেল। এই গলজি অ্যাপারেটাসে তারপর এই টাইরোসিন মলিকুলগুলো পলিপেপটাইড চেইনটা গ্লাইকোসাইলেশন হওয়ার ফলে তারপর এখান থেকে মানে হচ্ছে কার্বোহাইড্রেট যুক্ত হয়ে এটা থাইরোগ্লোবিউলিন তৈরি করলো। তারপর সেখান থেকে হচ্ছে গিয়ে এটা যে তখন এটা এপিক্যাল, এটা তো থাইরয়েড ফলিকুলার সেল, তারপর এখানে হচ্ছে কি এপিক্যাল লেয়ারে চলে আসবে। এপিক্যাল লেয়ারে আসার পর এটা আয়োডিনের সাথে বাইন্ড করবে, আয়োডিনেশন হবে। আয়োডিনেশন হওয়ার পরে তারপর এই থাইরোগ্লোবিউলিন গুলো তোমার হচ্ছে গিয়ে দুইটা মানে এটা হচ্ছে আমরা আগের স্লাইডে যাই দেখো। তারপর আয়োডিন এবং টাইরোসিন থাইরোগ্লোবিউলিন হলো, সেখান থেকে হচ্ছে গিয়ে টু মলিকুল এই থাইরোগ্লোবিউলিন একসঙ্গে হয়ে ডাইআয়োডোটাইরোসিন, এবং এর সাথে আরেকটা মানে ওয়ান মলিকুল হচ্ছে মোনোআয়োডোটাইরোসিন হলো। এই মোনোআয়োডিন এবং ডাইআয়োডিন এইটা দুইটা একসঙ্গে যুক্ত হলে যদি একটা ডাইআয়োডিন একটা মোনোআয়োডিন টাইরোসিন যুক্ত হয়ে T3 তৈরি করবে, এবং দুইটা ডাইআয়োডোটাইরোসিন মিলে হচ্ছে গিয়ে থাইরোক্সিন তৈরি করলো। এই হচ্ছে গিয়ে মোটামুটি থাইরোগ্লোবিউলিন থেকে
T3 T4 সিনথেসিস আরো ডিটেইলস আছে, অনেকগুলো স্টেপ, প্রায় 9 স্টেপের মাধ্যমে আসলে থাইরয়েড হরমোন সিক্রেট হয়। এখানে হচ্ছে ইন এ নাটশেল জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। এবং থাইরোগ্লোবুলিনটা কি করে আমরা অলরেডি বলে ফেলেছি। থাইরোগ্লোবুলিন অ্যাক্টস অ্যাজ আ সাবস্ট্রেট ফর দ্য সিনথেসিস অফ থাইরয়েড হরমোন T3 T4 অ্যাজ ওয়েল অ্যাজ এটা কি করবে, ইনঅ্যাক্টিভ ফর্ম অফ থাইরয়েড হরমোনটাকে স্টপ এবং আয়োডিনটাকে স্টোর করে রাখবে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে। মেইন কাজ হচ্ছে T3 T4 হরমোন তৈরি করা। সো থাইরোগ্লোবুলিন একটা খুবই ইম্পর্টেন্ট কেমিক্যাল সাবস্টেন্স, যেটা না থাকলে থাইরয়েড হরমোন কোনোভাবেই তৈরি হতো না। এবার আসলে একটু আমরা কেমিস্ট্রি অফ থাইরয়েড হরমোন জানি। কেমিস্ট্রি অফ থাইরয়েড হরমোন এখানে আমরা জানবো হচ্ছে T3 T4 এর কথাই জানবো মেইনলি, তার সাথে রিলেভেন্টলি আরো দুই একটা কথা আসবে, সেটা আমরা জেনে নেব। T4 সম্পর্কে আমরা যে ইনফরমেশনগুলো দেব, নর্মাল লেভেল এটা খুবই লাগে 65 to 150 ন্যানোমোল পার লিটার। এই রেঞ্জটা আমি এখানে 65 to 150 ন্যানোমোল পার লিটার বলেছি, বাট বিভিন্ন বইয়ে বিভিন্ন রেঞ্জ আছে, বাট মোটামুটি কাছাকাছি রেঞ্জগুলো কিন্তু মোটামুটি কাছাকাছিই থাকে। সো আমি এখানে 65 থেকে 150 বলেছি বলে যে এটাই একদম স্টিক, এর থেকে হেরফের হলে ওটা ভুল, সেটা ভাবার কোনো কারণ নাই। এটা নর্মাল বলেছি, নর্মাল লেভেল টি দিয়েছি। টি মানে কি, টি কি ইন্ডিকেট করে, রেসপন্স করো, ফিজিওলজিতে পড়ে আসছো। রোলন, রাগিব, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম। ম্যাম থ্রেশহোল্ড লেভেল বলে এটি। নো, টি হচ্ছে কি থ্রেশহোল্ড লেভেল, নো, টোটাল T4। টোটাল কেন বলছি, টোটাল বলছি কারণ হচ্ছে গিয়ে T4 দুভাবে থাকে ব্লাডে। সেটা কেমন, একটা হচ্ছে বাউন্ড ফর্মে থাকে আর একটা হচ্ছে ফ্রি ফর্মে থাকে, ঠিক আছে। তো বাউন্ড ফর্ম আর ফ্রি ফর্ম এই দুটো মিলে হবে টোটাল। সো এখানে টোটালটা বলেছি 65 to 150 ন্যানোমোল পার লিটার, ইউনিটগুলো খেয়াল করো। আর ফ্রি ফর্ম বলেছি 10 to 30 পিকোমোল, তার মানে অনেক কম কিন্তু ফ্রি ফর্ম 0.2%, এরকম 0.02%-এর মতো পিকোমল, ঠিক আছে, পার লিটার। এই যে বললাম T4 সম্পর্কে দুটো ইনফরমেশন হচ্ছে গিয়ে 93% অফ হরমোন সিক্রেটেড। মানে কি, মানে হচ্ছে তোমার ফলিকুলার সেল, থাইরয়েডে ফলিকুলার সেল থেকে তো হরমোন সিক্রেট হয়, সেই ফলিকুলার সেল থেকে যে হরমোনটা সিক্রেট হয় সেটা হচ্ছে গিয়ে মেইনলি তোমার হচ্ছে T4 হিসাবে সিক্রেশন হয়, তারপর সেটা ডিআয়োডিনাইজেশন হয়ে T3-তে কনভার্ট হয়। সেই জন্য বলেছে যে ফলিকুলার সেল থেকে 93% অফ হরমোন সিক্রেটেড ইন দ্য ফর্ম অফ T4, দেন ইট ইজ কনভার্টেড টু T3। আর এই কনভার্টেড টু T3 ইন দ্য পেরিফেরাল টিস্যু, কোথায় কোথায় হবে, কিডনি, লিভার, এগুলোতে এটা কনভার্ট হয়ে যাবে T3-তে। এইখানে দেখো, এইখানে যদি আমরা মানে কেমিক্যাল স্ট্রাকচারটা দেখি, এখানে দেখো এই যে এটা একটা মানে মলিকুল আর এটা একটা মলিকুল, এইটাতে হচ্ছে গিয়ে 3 পজিশনে এবং 5 পজিশনে আয়োডিনেশন হয়েছে, এবং এখানেও 3 পজিশনে এবং 5 পজিশনে আয়োডিনেশন হয়েছে, হয়ে এই দুটো মলিকুল মিলে হচ্ছে মানে থাইরক্সিন অথবা টেট্রা আয়োডোথাইরোনিন T4 তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এইটুকু ইয়ের থেকে আমরা নর্মাল লেভেলটা জানলাম, টোটাল জানলাম, ফ্রি ফর্ম জানলাম, আরো জানলাম হচ্ছে গিয়ে মেইনলি T4 আকারেই থাইরয়েড হরমোনটা সিক্রেট হয় এবং সেটা কনভার্ট হয় T3-তে ইন দ্য পেরিফেরাল টিস্যু। নেক্সট হচ্ছে T3 নর্মাল লেভেল কি, টোটাল 1.8 to 3 ন্যানোমোল পার লিটার। তুমি দেখো T4 হচ্ছে কোথায় 65 to 150 ন্যানোমোল পার লিটার, whereas T3 হচ্ছে গিয়ে only 1.3 to 3 ন্যানোমোল পার লিটার। ভাইভাতে কোশ্চেন করা হয় কোনটার কনসেন্ট্রেশন বেশি, সিক্রেশন যখন হয় কনসেন্ট্রেশন কোনটার বেশি থাকে, T4 এর লেভেলটা বেশি থাকে। আর ফ্রি ফ্রম দেখো 3 to 9 পিকোমোল, কম্পারেটিভলি এটার থেকে কিন্তু মানে এই কনসেন্ট্রেশনের বেসিসে 3.9 এর কনসেন্ট্রেশনটা একটু বেশি, তারপর ফ্রি ফর্ম কিন্তু ওভারঅল টোটাল ফর্ম থেকে অনেক কম। এখন কি হয়,
এই যে আমি একটা কেমিক্যাল স্ট্রাকচার দেখিয়েছিলাম, আয়োডিনেশন হয়েছে 3' এবং 5' পজিশনে, এখানেও 3' এবং 5' পজিশনে 4টা আয়োডিন লেগে টেট্রায়োডো থাইরোনিন তৈরি হয়েছে। এখানে কি হবে, কিভাবে T3 তে পরিণত হবে T4টা? একটা ডি আয়োডিনেশন হয়। ডি আয়োডিনেশন হয় কোথায়? এটা হচ্ছে গিয়ে 5' পজিশনে ডি আয়োডিনেশন হয়। প্রথম রিংয়ের 5' পজিশনে ডি আয়োডিনেশন হওয়ার ফলে আলটিমেটলি কয়টা আয়োডিন থাকলো? 3টা থাকলো। সেই জন্য একে বলা হয়েছে যে ট্রাই আয়োডো থাইরোনিন। ঠিক আছে, তাহলে T4 ইজ ডিআয়োনেটেড ইন 5 পজিশন এবং T3 তৈরি হলো। এবং কিন্তু কি হলো দেখো, সিক্রেশন হচ্ছে কিন্তু T4 অনেক বেশি পরিমাণে, কিন্তু সেটা কনভার্ট হয়ে যাচ্ছে T3-তে। কেন কনভার্ট হচ্ছে? কারণ হচ্ছে যে এই T3টা হচ্ছে মোর পোটেন্ট, মানে হচ্ছে কি মোর অ্যাক্টিভ দ্যান T4, 4 টাইমস মোর পোটেন্ট দ্যান T4। কেন T3টা মোর পোটেন্ট দ্যান T4? কারণ হচ্ছে T3টা বাইন্ড করে টু দ্য রিসেপ্টর, যে পেজফাল টিস্যুর যে রিসেপ্টরগুলো আছে সেগুলোর সাথে বাইন্ডিং ক্যাপাসিটি T3-র অনেক বেশি দেন T4। সেই জন্য T3 ইজ মোর র্যাপিডলি এবং বায়োলজিক্যালি অ্যাক্টিভ। এইটা খুবই একটা ভাইটাল জিনিস, এই জিনিসটা মনে রাখতে হবে। এখান থেকে তাহলে যে জিনিসটা আমরা পেলাম যে থাইরয়েড ফলিকুলার সেল থেকে T4টা অনেক বেশি রিলিজ হবে, কারণ হচ্ছে T4টা পরে কনভার্ট হয় T3-তে। এবং এই T3টা কেন বেশি অ্যাক্টিভ? কারণ হচ্ছে গিয়ে এরা পেরিফেরাল টিস্যু রিসেপ্টরের সাথে খুব র্যাপিড বাইন্ড করে এবং যার ফলে এরা বায়োলজিক্যালি অ্যাক্টিভ হয় এবং র্যাপিডলি এটা অ্যাকশনে যায়। এই হচ্ছে ব্যাপার। এবং এটা কিভাবে মানে T4 T3-তে কনভার্ট হয়? এটা ডিআয়োনেশন হয়, ফার্স্ট রিং এর 5th পজিশনে ডিআয়োনেশন হয়ে যায়। এই তো গেল T3 এবং T4। এর সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে RT3। RT3টা কি? এটা একটু ছোট করে জেনে রাখো। RT3টা হচ্ছে এটা আমি বলেছিলাম নর্মালি T3 যখন T4 থেকে T3 হবে সেখানে মানে ডিআয়োনেশন হবে ফার্স্ট রিং এর 5th পজিশনে, বাট যখন সেকেন্ড রিং এর 5th পজিশনে ডিআয়োনেশন হয় তখন যে T3টা তৈরি হয় সেটাকে আমরা বলেছি হলো RT3। এবং তাহলে এই T3 আর RT3-র মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে দুইটা জিনিস, দুই জায়গায়। এক হচ্ছে T3 এর কনসেন্ট্রেশন RT3-র কনসেন্ট্রেশন থেকে কম্পারেটিভলি বেশি থাকে, RT3-র পরিমাণ খুবই অল্প থাকে। আর হচ্ছে 2 নাম্বার হচ্ছে T3টা যেমন হচ্ছে গিয়ে খুবই অ্যাক্টিভ, বায়োলজিক্যালি অ্যাক্টিভ, কিন্তু RT3টা হচ্ছে গিয়ে বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ। এই দুটো জিনিস মনে রাখার, মানে RT3 এবং T3-র মধ্যে ডিফারেন্স কি, এটা হচ্ছে এই দুটো ডিফারেন্স। এর সাথে আমরা আরেকটা জিনিস একটু জেনে রাখবো, THS, এটা খুব ইম্পর্টেন্ট, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা নর্মাল লেভেলটা একটু আমরা জেনে রাখবো, 0.3 থেকে 5, ঠিক আছে, মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। এই হচ্ছে গিয়ে তোমার এই স্লাইডের ইনফরমেশন হলো থেকে আমরা যেটা পেলাম যে T4 এবং T3 নর্মাল লেভেল জানলাম, টোটাল এবং ফ্রি ফর্ম, এবং T4টার কনসেন্ট্রেশন ফলিকুলার সেল থেকে সিক্রেট হবে অনেক বেশি, বাট এটা আলটিমেটলি কনভার্ট হয়ে যাবে T3-তে, কারণ T3টাই বায়োলজিক্যালি বেশি অ্যাক্টিভ এবং এটা 4 টাইমস, কতটুকু অ্যাক্টিভ? 4 টাইমস মোর দ্যান T4। T4ও কাজ করে কিন্তু T3 বেশি কাজ করে। আর একটা জিনিস আমরা নতুন জানলাম, সেটা হচ্ছে RT3টা কি? এটা হচ্ছে জাস্ট ডিআয়োনেশন হবে সেকেন্ড রিং এর 5th পজিশনে হয়ে, এটা বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ ফর্ম। আর THS এর নর্মাল লেভেলটা আমরা জানলাম। এটা ডেইলি রিকোয়ারমেন্ট অ্যান্ড সোর্স অফ আয়োডিন, সব ফিজিওলজিতে পড়েছো, আমার নতুন করে বলার কিছু নাই। ড্রিঙ্কিং ওয়াটার, বা ড্রিঙ্কিং কোন ওয়াটার? সব ড্রিঙ্কিং ওয়াটারে কিন্তু আয়োডিন থাকবে না। যে ড্রিঙ্কিং ওয়াটার যেখান থেকে আমরা ওই সয়েলে আয়োডিন আছে সেই জায়গার ড্রিঙ্কিং ওয়াটারে আমরা আয়োডিন পাবো। সি ফিশ, সিরিয়াল, ভেজিটেবল অ্যান্ড আয়োডিনেটেড সল্ট, এটা তো খুবই আমাদের ন্যাশনালি এই প্রোগ্রামটা চালু হওয়ার পরে আমরা মনে করি যে জাতিগতভাবে আমাদের বুদ্ধির লেভেল, IQ লেভেল বেড়েছে, বুঝছো?
তোমরা টিভিতে একটা অ্যাড দেখো, তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, ছোট বাচ্চাদের একটা স্কুলে ক্লাসরুম দেখায়, সেখানে টিচার কোশ্চেন করে, একটা বাচ্চা খুব প্রম্পটলি হাত উঠায় এবং তার মাথার উপরে দেখা যায় যে 100 ওয়াটের বাল্ব জ্বলতেছে, আর একটা বাচ্চা খুব বোকাভাবে বসে থাকে। তার পরের স্লাইডেই আসে একদম বড় করে স্ক্রিনে মোল্লা সল্ট। দেখেছো কেউ? তোমরা মনে হয় টিভি দেখো না। জি ম্যাম দেখছি। তার মানে কি বোঝা যায় যে মানে মোল্লা সল্টে আয়োডিন আছে, এবং আয়োডিন খাওয়া, ওই আয়োডিন যুক্ত লবণ খাওয়ার পর যে বাচ্চাটার মাথার উপরে 100 ওয়াটের বাল্ব জ্বলে, তার আইকিউ অনেক শার্প হয়েছে, সে ক্লাসে রেসপন্স করে ভালো। এবার আসো আমরা যেটা মেইনলি পড়বো, থাইরয়েড ফাংশন টেস্ট। থাইরয়েড ফাংশন টেস্টে আমরা কি কি টেস্ট করব? ফার্স্ট অফ অল আমরা ব্লাড নেব। ব্লাডে আমরা কি কি টেস্ট করি? ব্লাডে করব হচ্ছে থাইরয়েড হরমোন, অলরেডি বলেছি আমরা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে কি থাইরয়েড হরমোন কি কি? থাইরয়েড হরমোন আমরা কি কি বললাম? T3, T4 অ্যান্ড ক্যালসিটোনিন, তাই তো নাকি? বলো। জি ম্যাডাম। আর কিছু আছে থাইরয়েড হরমোন? T3, T4, T আর হচ্ছে কি ম্যাডাম রিভার্স ট্রাইআয়োডোথাইরোনিন। হ্যাঁ, টেট্রাআয়োডোথাইরোনিন, ট্রাইআয়োডোথাইরোনিন, আর হচ্ছে কি ক্যালসিটোনিন। আর কিছু আছে? ম্যাডাম রিভার্স ট্রাইআয়োডোথাইরোনিন কি হবে না? এটা বলার দরকার নেই, এটা জাস্ট জানার জন্য আর কি, বাট এটা বলার দরকার নেই। কিন্তু যে আমি কেন বললাম আর কিছু আছে যেটা ভুল করো তোমরা, সেটা হচ্ছে কি প্রথম কথা, তোমাদের যখন থাইরয়েড হরমোনের নামগুলো জিজ্ঞাসা করা হয়, তোমরা T3, T4 বলে চুপ করে থাকো। আর কি আছে আর কি আছে বলতেই পারো না, এটা একটা গ্রুপ। আর একটা গ্রুপ হচ্ছে T3, T4 বলে চুপ করে থাকো, যখন আর কি আছে বলা হয় অতি উৎসাহী হয়ে তোমরা বলো THS। THS কি থাইরয়েড হরমোন? No, ma'am. Stimulating hormone. না ম্যাডাম। হ্যাঁ, তাহলে এটা THS থাইরয়েড হরমোন না কিন্তু। বাট অনেক কষ্টে, খুব রেয়ার কেস, খুবই কম পার্সেন্টেজের স্টুডেন্টরা বলতে পারো T3, T4 অ্যান্ড ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন কোথা থেকে সিক্রেট হয়? কোথা থেকে সিক্রেট হয় ক্যালসিটোনিন? Ma'am, parafollicular cells. হ্যাঁ, প্যারাফলিকুলার সেল। আর T3, T4 অলরেডি বলেছি কোথা থেকে? ফলিকুলার সেল থেকে, তাই তো? তাহলে T3, And follicular cells. ফলিকুলার সেল, আর ক্যালসিটোনিন প্যারাফলিকুলার সেল। আমাদের এটা মাথায় রাখতে হবে, এবং কখনোই থাইরয়েড হরমোন বললে আমরা THS বলবো না। তো আমরা কি করব? প্রথম আমরা কি মার্কার নেব? আমরা নেব মেজারমেন্ট অফ T3, T4 and THS লেভেল ইন ব্লাড। আমরা এটা কোন মেথডে করব? এলাইজা অথবা রিয়া। মানে হচ্ছে কি এগুলো খুব সেন্সিটিভ টেস্ট, অটো অ্যানালাইজার দিয়ে করা হয়। এলাইজা অ্যান্ড রিয়া মানে রেডিও আয়োডিন অ্যাক্টিভিটি, এই টেস্ট দিয়ে আমরা করব হচ্ছে গিয়ে T3, T4 এবং THS লেভেল। আমরা ব্লাড নিলাম, নিয়ে আমরা এই মার্কারগুলো দেখলাম, দেখার পর আমরা এখন ইন্টারপ্রিটেশনে আসি। আমরা কি পেলে আমরা কি ইন্টারপ্রিট করব? দেখলাম যে T3, T4 লেভেলটা একটা পেশেন্টের অনেক বেড়েছে, বা THSটা অনেক কমে গেছে। ঠিক আছে, তাহলে T3, T4 দেখলাম অনেক বাড়লো এবং THS কমে গেল। সেই ক্ষেত্রে আমাদের ইন্টারপ্রিটেশন হবে কি, যে আমরা কনফার্ম হয়ে গেলাম, এখানে একদম কনফার্ম, মানে সেটা হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজমের মধ্যে অনেকগুলো ডিজিজ আছে, খুব কমন একটা ডিজিজ যেটা গ্রেভস ডিজিজ, এটা অটোইমিউন ডিজিজ। এটা মানে এটাতে আমরা হাইপারথাইরয়েডিজম কনফার্ম করে দিলাম, মানে T3, T4 ইনক্রিজ অ্যান্ড THS ডিক্রিজ। তাহলে এটার থেকে আমরা হাইপারথাইরয়েডিজম কনফার্ম হলাম। এখন যদি পিকচারটা এমন হয় T3, T4 কমে গেল, THS বেড়ে গেল, ঠিক আছে, মানে আগের সিনারিওর জাস্ট অপোজিট সিনারিও। এখানে বলেছিলাম T3, T4 ইনক্রিজ, আমরা খুব কমন আমাদের যেটা বলে যে হাইপার হয় হচ্ছে সবকিছু বেশি হয়, তাহলে আমাদের T3, T4 হচ্ছে কি থাইরয়েড হরমোন, এই দুটো বেড়ে গেছে, তার মানে হচ্ছে হাইপারথাইরয়েডিজম হচ্ছে। কিন্তু আমাদের সাথে সাথে এটাও মনে রাখতে হবে THSটা কমতে হবে, ঠিক আছে। আর যদি হাইপোথাইরয়েডিজমের কেসে কি হবে? T3, T4টা কমে যাবে, THS বেড়ে যাবে, খুব সোজা হিসাব। যদি এটা হয় তাহলে প্রাইমারি কেস। কিন্তু যদি T3, T4 এবং THS
সব যদি কমে যায় তখন হবে হচ্ছে তোমার সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম আর প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের মধ্যে পার্থক্য কি? প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হচ্ছে গিয়ে সরি থাইরয়েড গ্ল্যান্ড ইটসেলফের কোনো ডিজিজের জন্য যদি T3 T4 লেভেল কমে যায় তাহলে পারে, এবং THS বেড়ে যায় তাহলে পারে হবে হচ্ছে প্রাইমারি কজ। আর যদি ওই যে উপরে দুটো হায়ার অথরিটি বললাম যে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ড, এই জায়গাগুলোতে যদি কোনো সমস্যা হয় তাহলে পারে যদি হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করে তাহলে সেটাকে আমরা বলেছি সেকেন্ডারি কজ কিংবা সেকেন্ডারি কেস। তাহলে পরে আমরা হাইপারথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজমে যেমন আমরা ক্লিয়ার কাট বলে দিলাম যে T3 T4 ইনক্রিজ, THS ডিক্রিজ, কনফার্ম হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যে T3 T4 কমে গেল, THS বেড়ে গেল, আমরা প্রাইমারি কজ বললাম। কিন্তু যদি তিনটাই কমে যায় সেই ক্ষেত্রে আমরা বলবো সেকেন্ডারি কজ। এটা একটু মনে রাখতে হবে যে তাহলে প্রথম আমরা যেটা মার্কার হিসেবে নিলাম T3 T4 এবং THS লেভেল আমরা মেজার করব। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম যদি সেকেন্ডারি কেসের ক্ষেত্রে আপনার পিটুইটারি অথবা হাইপোথ্যালামাস এফেক্টেড হয় তাহলে ম্যাম আমরা কিভাবে সোর্সটা ডিটারমিন করব সেকেন্ডারি কেসে? এইটা সেকেন্ডারি কেসে হচ্ছে গিয়ে পরবর্তীতে আমরা ওই রেডিও আয়োডিন আপটেক টেস্ট, কিছু টেস্ট আছে ওগুলো দিয়ে আমরা ফাইন্ড আউট করি, ঠিক আছে? কিংবা থাইরয়েড আলট্রাসোনোগ্রাম করি, থাইরয়েড স্ক্যানিং করি, রেডিও আয়োডিন আপটেক টেস্ট নিয়ে স্ক্যানিং করলে থাইরয়েডে কোনো সমস্যা হলে সেটা ধরা পড়ে। যদি ওখানে যদি ধরা না পড়ে তখন আমরা আবার আরো কিছু টেস্টের মাধ্যমে আমরা ওগুলো টেস্ট করবো আর কি। হাইপোথ্যালামাস কিছু মানে থাইরয়েড রিলিজিং হরমোন ইনজেক্ট করে আমরা দেখবো যে ইফেক্টটা কি হয়, THS ইনজেক্ট করে আমরা দেখবো কি হয়, হ্যাঁ, কিংবা T3 আমরা T3 সাপ্রেশন টেস্ট বলে, এটা দিয়ে আমরা করে দেখবো যে কি হয় আর কি। ওগুলো দিয়ে আমরা ফাইন্ড আউট করবো যে এটা প্রাইমারি কজ না সেকেন্ডারি কজ। এখন আমি এই যে T3 T4 এর কথা বললাম, এই রিলেটেড আরো কিছু কথা বলবো, সেটা একটু খেয়াল করো। যে নর্মাল প্লাজমা কনসেন্ট্রেশন আগেই বলেছি T3 ইজ ভেরি লো, তাই না? T4 এর থেকে T3 অনেক লো। সো হাইপোথাইরয়েডিজমে প্লাজমা T3 কিন্তু এমনিতেই ও কিন্তু প্লাজমাতে খুব কম নর্মালি। তারপর হাইপোথাইরয়েডিজমে কি হয়, এই T3টা খুব বেশি কমে না, স্লাইডলি কমে। সো সেই জন্য আমরা মাইল্ড হাইপোথাইরয়েডিজমে শুধুমাত্র যদিও THS ইনক্রিজ হলো আর সিলেক্টিভ প্রোডাকশন অফ T3 টু কিপ দ্য, মানে কি হয়, মানে মাইল্ড হাইপোথাইরয়েডিজমে THSটা এটা দেখো, এখানে ছবিটা আগে দেখো কি হচ্ছে, যে পিটুইটারি থেকে THSটা এখানে আসলো, স্টিমুলেট করলো, T4টা বাড়লো, কিংবা এটা T4 বেড়ে যখন একটা লেভেলে গেল ও আবার তখন নেগেটিভ সিগন্যাল দেবে, THSটা অফ হয়ে যাবে। এইটা হচ্ছে গিয়ে তোমার নর্মাল কেস। এইখানে যদি হাইপারথাইরয়েডিজম হয় THS কি বলেছি কমে যায়, হ্যাঁ, THS এর ওর কোনো সিগন্যাল নাই, এটা অনেক বেড়ে যাবে কিন্তু কোনো কাজ হবে না আর কি, এটা কোনো রেগুলেটরি বডি নাই। আর এইখানে কি হয়, হাইপোতে বলেছি যে THSটা বেড়ে যাবে, যত বাড়বে ও হচ্ছে গিয়ে একটা নেগেটিভ ইম্পালস দেবে, আবার এটা লো হয়ে যাবে। তো যখন মানে হাইপোথাইরয়েডিজম হলে কি ও বেশি সিক্রেট হয়ে T3টাকে নর্মাল করার চেষ্টা করবে, কিন্তু যেহেতু এইখানে প্যাথোলজি আছে সেই জন্য T3টা কিন্তু সিক্রেট হতে পারবে না। সিক্রেট না হলে এটা নর্মাল করার চেষ্টা করবে কিন্তু খুব বেশি এটা পারবে না, যতটুকু পারে ততটুকু দিয়ে ডায়াগনোসিস করতে পারবে না যে তার হাইপোথাইরয়েডিজম হয়েছে। সো সেই ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, সেই ক্ষেত্রে আমাদের ডায়াগনস্টিক ভ্যালু খুব বেশি ক্যারি করবে না T4, ঠিক আছে? যদি না মার্কড কোনো প্যাথোলজি এই গ্ল্যান্ডের মধ্যে হয়, যদি মার্কড প্যাথোলজি না ডেভেলপ করে তখন কিন্তু এই T3টা দিয়ে আমরা শুধুমাত্র T3 দিয়ে আমরা হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস করতে পারবো না। সেই ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস করতে গেলে আমাদের T4 এরই সাহায্য নিতে হবে, কারণ T4টা
যেহেতু কনসেন্ট্রেশনে অনেক বেশি থাকে, এটা যদি বেশি সাপ্রেসড হয়ে যায়, তখন আমরা ডায়াগনোসিস করতে পারবো যে হ্যাঁ, এটা হাইপোথাইরয়েডিজম হতে পারে। যদিও শুধুমাত্র এই একটা টেস্ট দিয়ে আমরা T3 দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি না, ঠিক আছে? সো হাইপোথাইরয়েড স্টেটে T3 রোল খুব কম। যেহেতু T3 পরিমাণ এমনিতেই কম, THS বেশি হলেও সেটা দিয়ে খুব বেশি T3টাকে তুমি নর্মাল করতে পারবা না। সেই জন্য T3 মানে খুব মানে কম ভ্যালু ক্যারি করে হাইপোথাইরয়েড স্টেটটাকে ডায়াগনোসিস করতে। সেই ক্ষেত্রে T4টাকেই আমরা কাজে লাগাবো। আর হাইপারথাইরয়েডিজমে যেটা হয়, রাইজ অফ T3 ইজ গ্রেটার দ্যান T4। এটাতে আবার কি হবে, T4 হাইপারথাইরয়েডিজমে আমাদের কি বলেছি, THS কমে যাবে, T4 এবং T3 বেড়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়, THS যেহেতু কমে যায়, ও যে T4কে খুব বেশি বাড়াতে পারবে না, তখন T3টা আমি দেখব যেটা অনেক বেশি বেড়ে গেছে ইন কম্পারিজন টু T4। সেই ক্ষেত্রে আমরা T3টাকে একটা মানে বলতে পারি যে একটা রোল ক্যারি করে যে ফর দ্য ডায়াগনোসিস অফ হাইপারথাইরয়েডিজম। তবে আমরা এই কথাগুলোর থেকে এত ক্লামজিনেসের মধ্যে না যে যেটা আমরা মাথায় উঠাবো সেটা হচ্ছে হাইপারথাইরয়েডিজমে T3 T4 বাড়বে এবং THS কমবে, এবং হাইপোথাইরয়েডিজমে T3 T4 কমবে, THS বাড়বে। এখানে একটা কিন্তু আছে, সেই কিন্তুটা কি, প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে T3 T4 কমবে, THS বাড়বে, এবং সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমে 3টা মার্কারই কমবে। এইটুকু হচ্ছে গিয়ে ইন্টারপ্রিটেশন। আমরা যে 3-4টা স্লাইড দেখালাম তার থেকে ইন্টারপ্রিটেশন হচ্ছে আমরা মাথায় এই উঠাবো যে হাইপারে T3 T4 বাড়বে, THS কমবে, এবং হাইপোতে T3 T4 কমবে, THS THS বাড়বে। এই হচ্ছে গিয়ে আমাদের ইন্টারপ্রিটেশন। এখন আরেকটা, এটা তো আমরা ব্লাড নিয়ে আমরা হরমোনগুলো টেস্ট করলাম। আরেকটা টেস্ট যেটা করব, মেজারমেন্ট অফ থাইরক্সিন বাইন্ডিং প্রোটিন। থাইরক্সিন বাইন্ডিং প্রোটিন TBP মানে হচ্ছে গিয়ে, থাইরক্সিন মানে হচ্ছে গিয়ে T4 বাইন্ডিং প্রোটিন। এখন এটা দেখি আমরা থাইরক্সিন বাইন্ডিং প্রোটিন সম্পর্কে আমরা একটু আগে জেনে নেই। আমরা বলেছিলাম এর আগে যে থাইরয়েড হরমোন আমরা বলেছিলাম টোটাল। কেন টোটাল বলেছি, কারণ এটা 2টা ফর্ম থাকে, একটা বাউন্ড ফর্ম থাকে আর একটা হচ্ছে ফ্রি ফর্ম থাকে। এর মধ্যে বাউন্ড ফর্মটা হচ্ছে গিয়ে অনেক বেশি থাকে। থাইরয়েড হরমোন রিমেইনস ইন বাউন্ড ফর্ম মেইনলি, মানে অনেক বেশি থাকে, এবং ভেরি স্মল অ্যামাউন্ট রিমেইন ইন ফ্রি ফর্ম। এবং এই বাউন্ড ফর্মটা তাহলে কিসের সাথে বাউন্ড থাকে, প্রোটিনের সাথে বাউন্ড থাকে। এই জন্য এটা বলেছে থাইরক্সিন বাইন্ডিং প্রোটিন। এটা হচ্ছে কি 3টা ফর্মে থাকে। প্রোটিন আমরা জানি প্রোটিন কি কি ভাগ আছে, অ্যালবুমিন আছে, গ্লোবিউলিন আছে, আর হচ্ছে গিয়ে পার্শিয়াল প্রোটিন অ্যালবুমিন যেটা আছে, হ্যাঁ, এটা থাইরিডিন বলা হয়। এই 3টা ফর্মের সাথে, এই 3টা ইয়ের সাথে বাউন্ড থাকে থাইরয়েড হরমোন। এবং T3টা মেইনলি আমরা এই যে চার্ট দেখলে বুঝতে পারবো, দেখো এটা হচ্ছে T3 হরমোন। টোটাল হরমোন আছে 99.8%, আর ফ্রি ফর্ম আছে 0.2%। আর T4 আছে, তোমার টোটাল ফর্ম আছে 99.98%, আর ফ্রি ফর্ম আছে অনলি 0.02%। এবং এই যে টোটালের মধ্যে ফ্রি ফর্ম এইটা, বাকিটা তাহলে কি ফর্ম থাকবে, বাউন্ড ফর্ম থাকবে। এই বাউন্ড ফর্ম কিসের সাথে থাকবে, গ্লোবিউলিনের সাথে থাকবে, পার্শিয়াল অ্যালবুমিনের সাথে থাকবে, এবং অ্যালবুমিনের সাথে থাকবে। তার মধ্যে T3টা দেখো মেইনলি বাউন্ড থাকে উইথ অ্যালবুমিন, এবং T4টা মেইনলি বাউন্ড থাকে হচ্ছে গ্লোবিউলিন। এটা একটু মাথায় রেখো MCQ এর জন্য, যে T3টা মেইনলি বাউন্ড থাকে অ্যালবুমিনের সাথে, এবং T4টা মেইনলি বাউন্ড থাকে গ্লোবিউলিনের সাথে। এটা আমরা TBP জানলাম, TBP সম্পর্কে জানলাম। এখন আসো TBP নর্মাল লেভেল কত, 1.1 to 2.1 মিলিগ্রাম পার DL। এবং এই কথাটা আমি আগেই বলেছি, 99.98% T4 ইজ বাউন্ড ইন TBP। যে পার্সেন্টেজটা আগেই বলেছি আমি, ওটা তো আমি অ্যামাউন্টেই বললাম। এখন আমরা কেন বাউন্ড ফর্ম, ফ্রি ফর্ম এবং মানে টোটাল এই জিনিসগুলো নিয়ে কথা বলছি কারণ হচ্ছে টোটাল T3 and T4 আর গুড ইন্ডেক্স অফ থাইরয়েড ফাংশন, যেটা আমরা আগেই ব্লাডে দেখলাম। কিন্তু আছে এখানে একটা কিন্তু, TBP concentration is normal which is difficult to ascertain.
আমার কথা, তোমরা প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন পড়েছো না? জি ইয়েস ম্যাডাম। ম্যাম। আচ্ছা, ওখানে কি হয়? ওখানে প্রোটিনের পরিমাণ কমে যায়, তাই না? বাচ্চাদের হয় ম্যারাসমাস, কোয়াশিয়কর, প্রোটিনের পরিমাণ কমে যায়। এখন জি ম্যাডাম। যদি কারো বডিতে প্রোটিনের পরিমাণ কম থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কি আমরা এই মানে বাউন্ড ফর্ম অফ থাইরয়েড হরমোনটা কি আমরা ঠিকঠাক মতো পাবো? নো ম্যাম। কারণ হচ্ছে প্রোটিনই তো নাই, ও বাউন্ড হবে না কার ম্যাডাম। সাথে? তখন কি হবে? ফ্রি ফর্মটা আমরা বেশি পাবো, তাই না? তো সেই জন্য যদিও আমরা বলেছি যে টোটাল T3 T4টা একটা গুড ইন্ডেক্স অফ থাইরয়েড ফাংশন, কখন গুড ইন্ডেক্স হবে? যখন আমরা মানে এই টিবিপিটা কনসেন্ট্রেশন ইজ নর্মাল হবে। কিন্তু আমরা তো সবসময় প্রোটিন অ্যাসাইন করতে, এটা টিবিপি নর্মাল কনসেন্ট্রেশন, এটা মানে অ্যাসার্টেন করা খুব ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে আমরা ফ্রি T3 T4টাকে মেজার করব। তার মানে হচ্ছে গিয়ে কেন ফ্রি T4টাকে আমরা মেজার করব? কারণ হচ্ছে এই যে বাউন্ড ফর্ম যেটা থাকে, এটা হয় কি, এটা বাউন্ড হয়ে যায় তো প্রোটিনের সাথে, এটা প্রিভেন্ট করে এন্টারিং ইনটু দ্য বডি টিস্যুর ভিতরে যে কাজ করবে সেটা করতে পারে না, বাউন্ড করে প্রোটিনটা ওকে ব্লাডে রেখে দেয়, কাজ করতে পারে না টিস্যুর মধ্যে ঢুকে। সেই ক্ষেত্রে তাহলে কে কাজ করবে? কাজ করবে হচ্ছে ফ্রি T3 T4টা, হুইচ এন্টার ইনটু দ্য বডি টিস্যু হোয়ার দে এক্সার্টস বায়োলজিক্যাল ইফেক্ট, দ্যাট ইজ ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ কোনটুকু ফ্রি ফর্মটাই হচ্ছে ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ। সেই জন্য আমরা কি করি, পেশেন্টের তোমরা যখন প্রেসক্রিপশন দেখবে ডাক্তার কি দেয়? ডাক্তার দেয় যে FT3 T4 কিংবা FT4 শুধু দেয়, FT4 অ্যান্ড THS লেভেলটা দেয়। সো সেই জন্য বলেছে যে ফ্রি T3 T4 টেস্ট কনসিডার মোর অ্যাকুরেট ল্যাবরেটরি টেস্ট দেন টোটাল T3 T4 টেস্ট টু ইভ্যালুয়েট থাইরয়েড স্ট্যাটাস। তাহলে পরে আমরা যেটা বুঝলাম যে কেন আমরা বাউন্ড ফর্ম কিংবা টোটাল বাউন্ড ফর্ম তো দেবো না, টোটাল T3 T4টা আমরা কেন মানে ওয়েট ক্যারি করে না? কারণ হচ্ছে গিয়ে এরা টিস্যুর মধ্যে ঢুকে, এটার মধ্যে মেজরিটি পোর্শন থাকে বাউন্ড ফর্ম, এবং সেটা টিস্যুর ভিতরে ঢুকে এটা কাজ করতে পারে না, যেহেতু এটা প্রোটিনের সাথে বাউন্ড থাকে। সেই ক্ষেত্রে তাহলে ফিজিওলজিক্যালি অ্যাক্টিভ পোর্শন কোনটা? সেটা ফ্রি T3 T4। সেই জন্য আমরা ল্যাবরেটরি টেস্টে মোর অ্যাকুরেসি রেজাল্ট আশা করব যদি আমরা FT3 T4 লেভেলটা করি রাদার দেন টোটাল T3 T4 লেভেল। এটা একটা টেস্ট গেল। দেন হচ্ছে তাহলে আমরা যদি এইভাবে ভাগ করি যে থাইরয়েড ফাংশন টেস্ট মানে ইন ব্লাড, তার মধ্যে আমরা কি করলাম? হরমোন টেস্ট করলাম T3 T4 এবং THS। এবং এটা বলা হয় কি যে আমাদের দেশে তো অনেক গরিব পেশেন্টরা যারা আসে তাদেরকে যদি আমরা যদি এত টেস্ট না করতে পারে, যদি একটা টেস্ট করতে বলি, সেটা কোন টেস্টটা হবে? সেটা হবে THS করে আমরা মোটামুটি একটা গ্রসলি আইডিয়া করতে পারি যে মানে whether that patient is suffering from hypothyroidism অথবা হাইপারথাইরয়েডিজম। কারণ হচ্ছে যে আমরা গ্রসলি কেন বললাম যে THS যদি বাড়ে তাহলে পরে আমরা বলবো যে হাইপোথাইরয়েডিজম, আর THS যদি কমে তাহলে আমরা বলবো হাইপারথাইরয়েডিজম। তো এইটা মোটামুটি একটা গ্রস আইডিয়া। তারপর যদি আমরা আরো স্পেসিফিক ডায়াগনোসিস করতে চাই যে ওর থাইরয়েডের সমস্যা হচ্ছে না হাইপোথ্যালামাসে হচ্ছে না পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে, সেটার জন্য তো আরো স্পেসিফিক টেস্ট আছে। বাট একটা টেস্ট যদি করি সেটা হচ্ছে THS। তাহলে ব্লাডে আমরা কি টেস্ট করলাম? দুটো টেস্ট করেছি, একটা হচ্ছে হরমোন টেস্ট T3 T4 অ্যাজ ওয়েল, তার সাথে আমরা করেছি হচ্ছে THS, আর একটা করলাম হচ্ছে TBP, দুটো ব্লাড টেস্ট করলাম। থাইরয়েড ফাংশনের নেক্সট যেটা আসবে, থাইরয়েড গ্ল্যান্ড ইটসেলফের কিছু টেস্ট আছে। ইটসেলফ মানে থাইরয়েড গ্ল্যান্ড রিলেটেড কিছু টেস্ট আছে। তার মধ্যে একটা টেস্ট হচ্ছে 131 আয়োডিন। এটা দেখেছো? এটা কোথায় পড়েছিলে তোমরা? কোথায় পড়েছিলে? আইসোটোপে পড়েছিলে। রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, এটা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ তোমার ওখানে পড়েছিলে না? রেডিও অ্যাক্টিভ আইসোটোপের ইউজের মধ্যে মেডিকেল ইউজ ছিল, ডায়াগনস্টিক ইউজ ছিল, প্রগনোস্টিক ইউজ ছিল, এরকম ছিল কিছু কিছু ভাগ করা, তাই না? 131 আয়োডিন এইভাবে লেখে। এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক টেস্ট, RAIU টেস্ট।
এটা কি হয়, রেডিও আয়োডিন আপটেক আয়োডিন, এটা ওরালি ইনজেক্ট মানে খাওয়া হয়, খাওয়ার পর হুইচ ইজ টেকেন বাই দ্য থাইরয়েড সেল, নেওয়ার পর ইনটেক নেওয়ার পরে তারপর আমরা এটাকে ট্রেসিং করি আর কি, স্ক্যানিং করে আমরা দেখি যে রেডিও অ্যাক্টিভিটি কতটুকু হয়েছে। কতক্ষণ পরে নেব, 6 আওয়ার পরে, এই ডাইটা খাওয়ার পরে 6 ঘন্টা পরে এবং 24 ঘন্টা পরে আমরা দুইটা রিডিং নেব আর কি। সেটা কি করব যে 5 to 15% আপটেক ইন 6 আওয়ার এবং 18 to 30% আপটেক ইন 24 আওয়ার্স, এরকম যদি একটা রিডিং পাই তাহলে হচ্ছে ইউথাইরয়েড। যদি আপটেকটা বেশি হয় হাইপারথাইরয়েডিজম এবং আপটেকটা যদি কম হয় হাইপোথাইরয়েডিজম। এবং স্ক্যানিং করলে 2 নম্বর হচ্ছে থাইরয়েড স্ক্যানিং করলে আমরা এরকম একটা ট্রেসিং পাবো আর কি। দেখো এখানে হচ্ছে আপটেকটা কম হয়েছে, হয়তো বা 6 আওয়ারে যে আপটেকটা হওয়ার কথা ছিল তার থেকে এটা হচ্ছে নর্মাল, আর এইখানে হচ্ছে কি এটা কি হয়েছে, এটা বেশি, এটা নর্মালের সাথে কম্পেয়ার করলে এটা অনেক বেশি, দ্যাট ইজ এটা হাইপারথাইরয়েডিজম। আপটেক 6 আওয়ার এবং 24 আওয়ার্সের আপটেক এটা অনেক বেশি হয়েছে, সো এটা হাইপারথাইরয়েডিজম ডায়াগনোসিস করেছি আমরা। এটা হচ্ছে কি তাহলে থাইরয়েড গ্ল্যান্ড ইটসেলফ অথবা থাইরয়েড গ্ল্যান্ড নিজের কিছু টেস্ট আছে, তার মধ্যে হচ্ছে কি একটা হচ্ছে কি 131 রেডিও আয়োডিন আপটেক টেস্ট, তারপর হচ্ছে কি থাইরয়েড স্ক্যানিং করে আমরা এটা মানে এটা বুঝতে পারলাম যে এরকম একটা ট্রেসিং পাবো আমরা। দেন আরো কিছু থাইরয়েড গ্ল্যান্ডের টেস্ট আছে, যেমন হচ্ছে কি থাইরয়েড রিলিজিং হরমোন টেস্ট, দেন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টেস্ট, তারপর স্টিমুলেশন টেস্ট, তারপর হচ্ছে T3 সাপ্রেশন টেস্ট, এফএনএসিটা কি করে সেটা জানো তো তোমরা। ধরো একটা থাইরয়েডের মধ্যে ছোট্ট একটা নোডিউল হয়েছে, এখন পুরো গ্ল্যান্ডটাকে তো কিছু করা যাবে না, ওই নোডুলটাকে পালপেট করে ফিল করে একটা ফাইন নিডল দিয়ে, সিরিঞ্জিং একটা স্পেশাল নিডল আছে, ওইটা ওই নোডুলের মধ্যে ইনসার্ট করে ওখান থেকে আমরা টিস্যু কিংবা ফ্লুইড কালেক্ট করে ওইটা নিয়ে আমরা আবার একটা স্লাইড বানাই ওইটা আমরা হিস্টোপ্যাথোলজি করে দেখি যে কোন টাইপের টিস্যু আছে, এটা ম্যালিগন্যান্ট না বেনাইন, সেটা আমরাই করি, আর আলট্রাসোনোগ্রাম করব। এখন এই যে 3টে টেস্ট বললাম, থাইরয়েড রিলিজিং হরমোন টেস্ট, THS স্টিমুলেশন টেস্ট অ্যান্ড T3 সাপ্রেশন টেস্ট। যেমন থাইরয়েড রিলিজিং হরমোন, এই 3টে আমাকে একজন কোশ্চেন করেছিল যে এটা থাইরয়েডের না হাইপোথ্যালামাস পিটুইটরি, কোনটা কিভাবে আমরা বুঝবো। এই 3টে টেস্ট দিয়ে আমরা সেই জিনিসটা বুঝতে পারি যে এটা কি প্রাইমারি থাইরয়েড গ্ল্যান্ড ইটসেলফের সমস্যা নাকি সেকেন্ডারি হাইপোথ্যালামাস কিংবা পিটুইটরি গ্ল্যান্ডের সমস্যা। এইটা তোমাদের আন্ডারগ্রেডের জন্য মানে খুব বেশি প্রয়োজন নাই, তারপরেও আমি বলবো যে যারা ইন্টারেস্টেড বেশি তারা একটু বই পড়ো, যদি কোনো সমস্যা হয় আমাকে পার্সোনালি নক করো, আমি বোঝানোর চেষ্টা করব। এই মুহূর্তে ডিটেলস বলে আমি সবার মাথাটা পাজল করতে চাই না। তো যেমন TRH মানে থাইরয়েড রিলিজিং হরমোন কি করে, এটা যেমন হচ্ছে কি আমরা থাইরয়েড রিলিজিং হরমোন আমরা বেজাল একটা থাইরয়েড রিলিজিং হরমোন মেজার করলাম, করার পর আমরা থাইরয়েড রিলিজিং হরমোন ইনজেক্ট করলাম, একটা পার্টিকুলার লেভেলে ইনজেক্ট করে দিলাম, করে দেওয়ার পর আমরা 2টা রিডিং নেব। হ্যাঁ, যেমন হচ্ছে কি আমরা 20 মিনিট পরে একটা রিডিং নেব, আবার 60 মিনিট পরে একটা রিডিং নেব, নিয়ে আমরা দেখব যে থাইরয়েড রিলিজিং হরমোনের অবস্থাটা কেমন। যদি এটা নরমাল থাকে মানে এটা কি হবে, থাইরয়েড রিলিজিং হরমোন ইনজেক্ট করলে কি হবে, সরি বলো কিছু বলবে। TRH মানে থাইরোট্রপিন রিলিজিং হরমোন না? আচ্ছা সরি, হ্যাঁ থাইরোট্রপিন রিলিজিং হরমোন যেটা থ্যালামাস থেকে হাইপোথ্যালামাস থেকে বের হয়, থ্যালামাস না তো হাইপোথ্যালামাস থেকে বের হয়। তো থাইরোট্রপিন রিলিজিং হরমোন যেটা হয় কি, এটা তুমি একটা বেসলাইন টেস্ট করলা, একটা পেশেন্ট আসলো তার ওই TRH তুমি টেস্ট করলা, একটা লেভেল পেলা, তারপর তুমি একটা সার্টেন অ্যামাউন্ট TRH তুমি ইনজেক্ট করলা, করে 2টা রিডিং নিবা, একটা 20 মিনিট পরে আর একটা হচ্ছে কি 60 মিনিট পরে, 20 মিনিটস আফটার অ্যান্ড 60 মিনিটস আফটার, নিয়ে তুমি সেই রিডিংগুলো আবার নিজে অ্যাসেস করলা। যদি দেখো যে TRH যদি আমরা দেই, সেটা কি করবে, স্টিমুলেট করবে THS সিক্রেশন, তাই না, পিটুইটারি থেকে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। সো THS সিক্রেশনের উপর ডিপেন্ড করে আমরা একটা কমেন্ট করতে পারি। যদি মাইল্ড টু মডারেট THS রেজ করে ইনিশিয়ালি 20 মিনিটসের মধ্যে, এবং এটা যদি গ্র্যাজুয়ালি ডেক্লাইন করে 60 মিনিটসের মধ্যে নর্মাল হয়ে যায়, তাহলে আমরা বলবো যে ওই পেশেন্ট নর্মাল আছে। আবার যদি এমন হয় যে
খুবই বেশি ভেরি হাই টিএইচএইচ সিক্রেট হচ্ছে 20 মিনিটসের রিডিংয়ে, এবং এটা স্লাইটলি খুব অল্প পরিমাণ ফল করেছে 60 মিনিটে এসে, তাহলে আমরা বলবো যে এটা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। যেহেতু টিএইচএইচ লেভেলটা তখনও বেশি রয়ে গেছে। আর যদি কোনো রেসপন্সই না হয়, টিআরএইচ তুমি ইনজেক্ট করলা কিন্তু টিএইচএইচ এর কোনো রেসপন্সই হলো না, তার মানে কি হলো, টিএইচএইচ যেখান থেকে সিক্রেট হয় সেখানে সমস্যা আছে। টিএইচএইচ কোথা থেকে সিক্রেট হয়? কোথা থেকে সিক্রেট হয় টিএইচএইচ? পিটুইটারি থেকে। পিটুইটারি। সো তাহলে পিটুইটারিতে কোনো সমস্যা আছে। আমি যতই টিআরএইচ দেই কিন্তু কি হবে, টিআরএইচ যতই দেই আমার তো সমস্যা হচ্ছে পিটুইটারিতে। পিটুইটারি ও আর টিএইচএইচ সিক্রেট করতে পারছে না, সো টিএইচএইচ বাড়বে না, টিএইচএইচ কোনো রেসপন্সই করবে না। তার মানে হচ্ছে সেকেন্ডারি কজটা কোথায়? পিটুইটারিতে। আর যদি টিআরএইচ দেওয়ার পরে এটা যদি ডিলেড রেসপন্স হয়, মানে হচ্ছে টিআরএইচ দিলাম, ওটা হচ্ছে ডিলেড রেসপন্স করে টিএইচএইচ কে স্টিমুলেট করে অল্প অল্প টিএইচএইচ সিক্রেট করলো আর কি, গ্রাজুয়াল রাইস হলো, সেই ক্ষেত্রে কি সমস্যাটা হচ্ছে কি হাইপোথ্যালামাসে, কারণ হাইপোথ্যালামাস টিআরএইচ কে তোমার কন্ট্রোল করতে পারছে না, অ্যাক্টিভ করতে পারছে না, রেসপন্স করতে পারছে না। তার মানে এখানে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হবে, বাট সেটা হবে কোথায়? হাইপোথ্যালামিক কজ। এই হচ্ছে টিআরএসএস এর তোমার ইন্টারপ্রিটেশন। তো এইভাবে একইভাবে টিএইচএইচ এরও কিছু সিমুলেশন টেস্টেরও কিছু ইন্টারপ্রিটেশন আছে। T3 সাপ্রেশন টেস্ট, T3 সাপ্রেশন টেস্টে কি হয়, এখানে হচ্ছে তোমার টিএইচএইচ T3 দেওয়া হয়, T3 5 দিন ধরে দেওয়া হয়, ইনজেক্ট করলাম, করার পরে আমরা রেডিও আয়োডিন আপটেক টেস্ট করব, করে ওখান থেকে আমরা ইন্টারপ্রিটেশন নেব। তো আমি যেটা বলতে চাচ্ছি, তোমরা টেস্টের নামগুলো মনে রাখো, এবং যাদের একটু কিউরিসিটি আছে তারা গো থ্রু দ্য বুক, এবং যদি কোনো সমস্যা হয় আমাকে নক করো, ফার্দার ডিসকাস হবে আর কি। তাহলে আপাতত আমরা থাইরয়েড ফাংশন টেস্টের দুটো স্টেজ আমরা পড়লাম, একটা হচ্ছে ব্লাডের টেস্ট আর একটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড ইটসেলফের টেস্ট। ব্লাডের টেস্টের মধ্যে আমরা T3 T4 হরমোন টেস্ট করেছি এবং টিএইচএইচ লেভেল দেখেছি, আর একটা দেখেছি হলো টিবিপি, থাইরক্সিন বাইন্ডিং প্রোটিন, এটা আমরা টেস্ট করেছি। আর থাইরয়েড গ্ল্যান্ড ইটসেলফের আমরা কিছু টেস্ট করলাম, একটা হচ্ছে রেডিও আয়োডিন আপটেক টেস্ট, 2 নম্বর হচ্ছে থাইরয়েড স্ক্যানিং, আর কিছু রেডিও আয়োডিন আপটেকের আরো কিছু টেস্ট আছে, টিআরএইচ টেস্ট, টিএইচএস স্টিমুলেশন টেস্ট, T3 সাপ্রেশন টেস্ট। এর বাইরেও আরো দুটো টেস্ট আমরা করি, এফএনএসসি মানে হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন অ্যান্ড সাইটোলজি, ফাইন নিডল অ্যাসপিরেশন অ্যান্ড সাইটোলজি অফ থাইরয়েড নোডিউল। এটা হচ্ছে কি যদি মানে নোডুলার গয়টার হয় সেই ক্ষেত্রে আমরা এফএনএসসি করি, আর আলট্রাসোনোগ্রাম অফ থাইরয়েড গ্ল্যান্ড, এগুলো হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড ইটসেলফের টেস্ট। এর বাইরে আমরা আরো কিছু টেস্ট করব, সেটা হচ্ছে এটাও আমরা ব্লাড থেকেই করব এবং বিএমআর করব, কারণ তোমরা ফিজিওলজি পড়ার সময় পড়েছো ফিজিওলজিক্যাল ফাংশন অফ থাইরয়েড হরমোন কি ছিল, মোটামুটি সবকিছুর উপরেই ইফেক্ট ছিল না, মেটাবলিক ফাংশন। জি ম্যাডাম, মনে আছে তো? Yes, হ্যাঁ, ma'am. তো যেহেতু মেটাবলিক ফাংশনে থাইরয়েড হরমোনের একটা মেজর রোল প্লে করে, সেই জন্য মেজারমেন্ট অফ ইফেক্ট অফ টিস্যু মেটাবলিজম দেখার জন্য আমরা কিছু টেস্ট করব। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে বিএমআর। বিএমআর মানে কি? Basal metabolic Basal rate. metabolic বেসাল মেটাবলিক রেট। বেসাল মেটাবলিক রেট কি হবে বিএমআর? হাইপারথাইরয়েডিজমে বেসাল মেটাবলিক রেট 40% বেড়ে যাবে, এবং হাইপোথাইরয়েডিজমে বেসাল মেটাবলিক রেট 40% কমে যাবে। দেন ব্লাড কোলেস্টেরল লেভেল, হাইপারথাইরয়েডিজমে লেস দেন নর্মাল হবে এবং হাইপোথাইরয়েডিজমে মোর দেন নর্মাল হবে। এই দেখো, মানে ওই যে আমি সবসময় একটা কথা বলি, হোয়াটস দ্য মাইন্ড ডাজন্ট নো আই ক্যান্ট সি। তোমার মন যদি না জানে যে হাইপোথাইরয়েডিজমে কোলেস্টেরল বাড়ে, এইটা তুমি যদি না জানো, একটা পেশেন্ট তোমার কাছে আসছে, তার লিপিড প্রোফাইল করলা তুমি, করে তুমি দেখলা যে কোলেস্টেরল লেভেল অনেক বেশি, তুমি তাকে কোলেস্টেরল লরিং ড্রাগ দিয়ে দিলে, সে 3 মাস ওষুধ খাওয়ার পরে তোমার কাছে আসলো, এসে আবার লিপিড
প্রোফাইল করলা, তুমি দেখলে তার কোলেস্টেরল লেভেলটা বেশি, তুমি তো ডোজ বাড়ালা কিন্তু কোনো কাজ হচ্ছে না। কিন্তু তুমি যদি আন্ডারলাইন কজটা খুঁজে না বাই করো, তার এই কোলেস্টেরল লেভেলটা বেশি ডিউ টু কোনো কার্ডিয়াক কজ না ডায়েটারি কজ না আর হাইপোথাইরয়েডিজমের জন্য তার কোলেস্টেরল বেশি, সেটা তুমি যদি সর্ট না করো, তুমি তো ওষুধ দিতেই থাকবা কিন্তু রেসপন্স করে না। সো আমাদের খেয়াল রাখতে হবে কোলেস্টেরল লেভেল বেশি আসে তাহলে ডেফিনেটলি তার টিএইচএসটা করতে হবে, দেখতে হবে টু ফাইন্ড আউট কিংবা টু সর্ট আউট হাইপোথাইরয়েডিজম আর থাইরয়েড কোন সমস্যা আছে সেটা সলভ করতে হবে। তার ব্লাড কোলেস্টেরল লেভেল দেখো, আরেকটা কি ব্লাড সুগার লেভেল। হাইপারথাইরয়েডিজমে ব্লাড সুগার লেভেলটা ডিক্রিজ হয় এবং হাইপোথাইরয়েডিজমে ব্লাড সুগার লেভেলটা ইনক্রিজ হয়। তো এই জিনিসগুলো, এই তিনটা প্যারামিটার, এটাও ভাইবার জন্য খুব একটা পেড কোশ্চেন, তোমরা ওইগুলো ঠিকই পাও মোটামুটি, ওগুলো বলতে পারো T3 T4 THS TBP, তারপর থাইরয়েড স্ক্যানিং, FNSC, তারপর রেডিও আয়োডিন আপটেক টেস্ট, এগুলো বলো। আর কি করব আর মানে এটা মাথায় আসে না। তো টিস্যু মেটাবলিজমের ইফেক্ট দেখার জন্য আমরা এই তিনটা প্যারামিটার করব, BMR, ব্লাড কোলেস্টেরল লেভেল এন্ড ব্লাড সুগার, তিনটা করব। এই তিনটা জিনিস আমরা জানবো। কিন্তু MCQ এর জন্য খুব ভালো একটা কোশ্চেন হয় এই স্লাইড থেকে, BMR বাড়ে হাইপোথাইরয়েডিজম কমে, এরকম বলে দেয় আর কি। তো এটা হচ্ছে গিয়ে মোটামুটি তাহলে থাইরয়েড ফাংশন টেস্ট। আমরা কি বললাম, থাইরয়েড ফাংশন টেস্ট কয়েকটা হেডলাইন বললাম। প্রথম হচ্ছে ব্লাড টেস্ট, ব্লাডের মধ্যে হরমোন দেখলাম, টিবিপি দেখলাম, থাইরয়েড গ্ল্যান্ড ইটসেলফের মধ্যে কিছু টেস্ট দেখলাম, আর মেজারমেন্ট অফ ইফেক্ট অফ টিস্যু মেটাবলিজমে আমরা কিছু প্যারামিটার দেখলাম। এটা তোমার কোশ্চেন যদি থাকে রাইট ডাউন দ্য থাইরয়েড ফাংশন টেস্ট, সেই ক্ষেত্রে তোমার হবে এটা। এখন এর বাইরে তোমার আরেকটু যদি ঘুরিয়ে বলে, তোমাদের কোশ্চেনটা যদি এমন থাকে যে write the biochemical test of